আমরা সুস্থ স্বাভাবিক মানুষেরা জীবনে চলতে গিয়ে কত রকম সমস্যার সম্মুখীন হই। অনেক চেষ্টা করার পরেও যখন কোনো কাজের ফল পাওয়া যায় না, তখন আমরা কতই না হতাশ হয়ে পড়ি। আমরা ভেবেই নিই আমাদের দিয়ে কিচ্ছু হবে না। সুস্থ মানুষেরা যদি এইরকম ভাবতে পারি, তাহলে একবার ভেবে দেখুন তো একজন দৃষ্টিহীন ব্যক্তি তার জীবনে কতটা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকে। চোখে দেখতে পেলেও যে পৃথিবী আমাদের জন্য অনেক কঠিন, সেটা একজন দৃষ্টিহীন মানুষের জন্য কতটা নিষ্ঠুর, নির্মম হয়ে যায়। তবে আজ যে গল্পটি আপনাদের শোনাবো, সেটা আমাদেরকে শেখাবে কিভাবে সব প্রতিকূলতাকে জয় করে জীবনে সামনে এগিয়ে যেতে হয়। আজ শোনাবো এক সত্যিকারের জীবন যোদ্ধার গল্প। শ্রীকান্ত বল্লা নামের ছেলেটি জন্ম থেকেই দৃষ্টিহীন। দৃষ্টিহীন ছেলে বড় হয়ে পরিবারের বোঝা হয়ে যাবে, এটা ভেবেই তার বাবা জন্মের পরেই তাকে নিজের হাতে মেরে ফেলতে চেয়েছিল। সবাই তাকে অন্ধ বলে কতই না অবহেলা করেছে। তবে এই ছেলেটি বড় হয়ে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর বদলে দিয়েছে পুরো সমাজের দৃষ্টিভঙ্গি। সে সবাইকে প্রমাণ করে দিয়েছে জীবনে চলতে গেলে চোখ নয়, ভিশন থাকতে হয়। আপনি যদি কোনো কারণে খুব হতাশায় ভুগে থাকেন, তাহলে শ্রীকান্ত বল্লার জীবনের এই গল্পটি আপনাকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া সত্যি ঘটনা অবলম্বনে বানানো একটি মুভি, যার নাম হলো শ্রীকান্ত। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় ১৩ জুলাই ১৯৯১ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে দামোদর বল্লা নামে একজন লোকের একটি পুত্র সন্তান হয়েছে। ছেলের জন্মের পর দামোদর তো খুব খুশি, তাই সে তার প্রিয় ক্রিকেটারের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখে শ্রীকান্ত। দামোদর বলে, আমার ছেলেও বড় হয়ে একদিন অনেক বড় ক্রিকেটার হবে, সেও জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু দামোদরের এই আনন্দ বেশিক্ষণ আর স্থায়ী হয় না। সে খেয়াল করে তার ছেলের দুটো চোখই অন্ধ। এটা দেখেই তো দামোদর খুব মন খারাপ করে তার ছেলেকে কোল থেকে নামিয়ে রেখে দেয়। পাড়া প্রতিবেশী যারাই শ্রীকান্তকে দেখতে আসে, সবাই বলে, এই ছেলে তো বড় হয়ে পরিবারের বোঝা হয়ে যাবে, এ তো কারো জন্য কিছুই করতে পারবে না। তাই যে সৃষ্টিকর্তা তাকে এভাবে পাঠিয়েছে, তাকে আবার সেই সৃষ্টিকর্তার কাছেই পাঠিয়ে দাও। আশেপাশের সব মানুষের এমন কথা শুনে দামোদরের তো মনটা একেবারেই ভেঙে যায়। সে তার ছেলেকে নিয়ে মাঠে আসে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলার জন্য। দামোদর একটা গর্তে শ্রীকান্তকে রেখে যেই মাটি চাপা দিতেই যাবে, তখনই শ্রীকান্তের মা দৌড়ে এসে দামোদরকে আটকায়। মা বলে, যে যাই বলুক না কেন, সে তো আমাদেরই ছেলে। সে অন্ধ হয়ে জন্মেছে, এতে তার তো কোনো দোষ নেই। আমরা দুজনে মিলেই ঠিক তাকে দেখে রাখতে পারবো। দামোদর বলে, এই ছেলে বেঁচে থাকলে এরপর পুরো দুনিয়ায় তাকে প্রতিদিন মারতে থাকবে। ওর এই কষ্ট দেখলে তো পরে আমরাই সবথেকে বেশি কষ্ট পাব। তাই এটাই ভালো হবে তাকে আজই মেরে ফেলি। এটা শুনে শ্রীকান্তের মা অনেক কান্নাকাটি করতে থাকে। হাত জোর করে সে দামোদরকে এমন পাপ কাজ করতে নিষেধ করে। এবার দামোদরও বুঝতে পারে সে আসলে কত বড় ভুল করতে যাচ্ছিল। যতই হোক, নিজের সন্তানকে কি আর মেরে ফেলা যায়? দামোদর শ্রীকান্তকে গর্ত থেকে তুলে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এরপরে দেখা যায় বাবা মার আদর যত্নে শ্রীকান্ত ধীরে ধীরে বড় হয়ে উঠছে। দৃষ্টিশক্তি না থাকার কারণে তার স্বাভাবিক কাজকর্ম করতে বেশ অসুবিধাই হয়। সে সবসময়ই কিছু না কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তবে তার মা বাবা তাকে সব সময় চোখে চোখে দেখে শুনে রাখে। শ্রীকান্ত একটু বড় হলেই দামোদরের আরেকটা ছেলে সন্তানের জন্ম হয়। তবে তাদের প্রথম সন্তান দৃষ্টিহীন হলেও তাদের দ্বিতীয় সন্তান পুরোপুরি স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে। তারা তাদের দুই ছেলেকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। এরপর দেখা যায় শ্রীকান্ত গ্রামের একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। সে বাকিদের তুলনায় লেখাপড়ায় অনেক ভালো। শ্রীকান্ত চোখে কিছু দেখতে না পেলেও সব প্রশ্নের উত্তর সে সবার আগেই দিয়ে দেয়। একদিন তার ক্লাসমেটরা শ্রীকান্তকে ক্রিকেট খেলার কথা বলে ডেকে এনে বল দিয়ে খুব জোরে মারে। এরপর একটা ছেলে তার হাতে পয়সা দিয়ে বলে, এখন থেকে ভিক্ষা করার অভ্যাস করে ফেল, বড় হয়ে তো তোকে ভিক্ষাই করতে হবে। স্কুলের সবাই মিলে শ্রীকান্তকে প্রতিদিনই অনেক বুলি করে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দামোদর তাকে বলে, ছেলেগুলো যখন তোকে মারছিল তুই পালিয়ে গেলি না কেন? শ্রীকান্ত বলে, পালিয়ে আর কোথায় যেতাম, যেখানেই পালাতাম সেখানেই তো ওরা আমাকে ধরে ফেলতো। আমি তো অন্ধ, তাই আমি কোথাও পালাতে পারবো না, আমাকে শুধুই লড়াই করতে হবে। এই ঘটনার পরের দিন স্কুলের হেডমাস্টার দামোদরকে ডেকে বলে, শ্রীকান্ত এরকম স্কুলে বাকি স্বাভাবিক বাচ্চাদের সাথে ভালোভাবে পড়তে পারবে না। দৃষ্টিশক্তিহীন বাচ্চাদের জন্য হায়দ্রাবাদে একটা স্কুল আছে, যেখানে সব দৃষ্টিশক্তিহীন বাচ্চারাই থাকে। শ্রীকান্ত সেখানে গেলেই তারই মতো অন্য বাচ্চাদের সাথে থেকে ভালোভাবে লেখাপড়া করতে পারবে।
সেখানে বাচ্চাদের বিনামূল্যে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। এবার হেডমাস্টারের পরামর্শে দামোদর শ্রীকান্তকে নিয়ে হায়দ্রাবাদের আশা ব্লাইন্ড স্কুলে ভর্তি করিয়ে দেয়। এই স্কুলে এসে শ্রীকান্ত দেবিকা নামের একজন টিচারের সাথে পরিচিত হয়। শ্রীকান্ত বলে, আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, তবে দেবিকা ম্যাম আমাকে বাঁচতে শিখিয়েছে। দেবিকা ম্যামই প্রথমবার তাকে ওয়াকিং স্টিক দিয়ে বলে, আজ থেকে এটাই হলো তোমার বেস্ট ফ্রেন্ড। এই ওয়াকিং স্টিক ঠিকভাবে ব্যবহার করতে শিখলে তোমাকে আর অন্য কারো সাহায্য নিতেই হবে না, সব কাজ তুমি একা একাই করতে পারবে। দেবিকা ম্যাম শ্রীকান্তকে ওয়াকিং স্টিক কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দেয়। এভাবেই সে দেবিকা ম্যাম ও অন্যান্য টিচারদের আদর যত্নে সেই ব্লাইন্ড স্কুলেই বড় হয়ে ওঠে। শ্রীকান্ত স্কুলের অন্যান্য বাচ্চাদের তুলনায় পড়াশোনায়ও অনেক ভালো। সে সব সময় ক্লাসে ফার্স্ট হয়। তবে শুধু পড়াশোনায় নয়, ক্রিকেট খেলা, দাবা খেলায়ও সে পারদর্শী হয়ে ওঠে। শ্রীকান্তের এমন উন্নতিতে তার বাবা মাও অনেক খুশি। এরপর স্কুলের অ্যানুয়াল ডেতে স্কুলের ট্রাস্টিকেও আমন্ত্রণ করা হয়। শ্রীকান্ত অনেক ব্রিলিয়েন্ট হওয়ার কারণে ট্রাস্টিকে সম্মান জানানোর জন্য তাকে ডেকে আনা হয়। তবে সে স্টেজে উঠে স্কুলের সব অনিয়মের কথা ট্রাস্টির সামনে বলে দেয়। শ্রীকান্ত ট্রাস্টিকে বলে, আপনি যে টাকা স্টুডেন্টদের দেখাশোনার জন্য ডোনেট করেন তার শুধুমাত্র অর্ধেকটাই স্টুডেন্টদের কাজে ব্যবহার করা হয়, আর বাকি অর্ধেকটা যায় স্কুল কর্তৃপক্ষের পকেটে। প্রতিদিনই রান্নাঘর থেকে মাংস রান্নার গন্ধ তো পাওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় সেই ডাল আর বেগুন। তাই স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাকে অর্ধেক ধন্যবাদ, আর বাকি অর্ধেক ধন্যবাদ স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের পকেট ভরানোর জন্য। স্কুলের সব দুর্নীতির কথা ফাঁস করে দেয় প্রিন্সিপাল তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয়। এমনকি তার ওয়াকিং স্টিকটাও স্কুলের সম্পত্তি বলে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। কিন্তু ছোটবেলা থেকেই তো ওয়াকিং স্টিক ব্যবহার করে করে শ্রীকান্ত স্টিকের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল। তাই স্টিকটা কেড়ে নেওয়ায় সে একেবারেই দিশেহারা হয়ে পড়ে। আর কোনো উপায় না থাকায় এবার শ্রীকান্ত হাতে তুড়ি বাজিয়ে বাজিয়ে সেই শব্দের প্রতিফলনকে ফলো করে সামনে এগোতে থাকে। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে আর কোনো উপায় না পেয়ে রাতে সে দেবিকা ম্যামকে কল করে। এদিকে দেখা যায় শ্রীকান্ত একা একা ঠিকভাবে রাস্তা পার হতেই পারছে না। চারিদিকে গাড়ির হর্নের শব্দে সে একেবারেই অসহায় হয়ে পড়ে। রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় হঠাৎই একটা গাড়ি এসে তাকে প্রায় চাপা দিয়েই ফেলেছিল। গাড়ির ড্রাইভার চিৎকার করে বলে, আরে অন্ধ নাকি আপনি? ড্রাইভারের পাশে বসা মহিলাটি শ্রীকান্তকে ভালোভাবে দেখে বলে, উনি তো আসলেই অন্ধ। মহিলাটি তার হাতে কিছু টাকা দিয়ে বলে, এই নিন, আপনি কিছু কিনে খেয়ে নেবেন। তবে এই ঘটনায় শ্রীকান্ত মনে খুবই আঘাত পেয়েছে। কিছুক্ষণ পরে দেবিকা ম্যাম তার কাছে এলে সে কাঁদতে কাঁদতে বারবার ম্যামকে বলতে থাকে, আমি ভিক্ষা করতে চাই না ম্যাম, আমি ভিক্ষা করতে চাই না। দেবিকা ম্যামও শ্রীকান্তের এমন কথা শুনে খুব কষ্ট পায়। এরপর দেবিকা ম্যাম দামোদরকে কল করে জানায় যে শ্রীকান্তকে ব্লাইন্ড স্কুল থেকে বের করে দিয়েছে। তবে এখন থেকে শ্রীকান্ত তার সাথেই থাকবে, আর সে নর্মাল ছেলেদের স্কুলে ভর্তি হয়েই লেখাপড়া করবে। এরপরেই দেখা যায় দেবিকা ম্যাম স্কুলের সব বইগুলোকে নিজে পড়ে পড়ে পড়াগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখে। আর শ্রীকান্ত সেই রেকর্ড করা পড়াগুলো শুনে শুনে তার লেখাপড়া চালিয়ে যায়। ক্লাস 10-এর বোর্ড এক্সামের সময় শ্রীকান্ত সব প্রশ্নের উত্তর মুখে বলে, আর আরেকটা ছেলে তার বলা উত্তরগুলোকে খাতায় লিখে দেয়। এভাবেই সে ক্লাস 10-এর বোর্ড এক্সামও কমপ্লিট করে। রেজাল্ট বেরোলে দেখা যায় শ্রীকান্ত 96% মার্ক নিয়ে খুব ভালো রেজাল্ট করেছে। এরপর দেবিকা ম্যাম এসে তাকে জানায় কলেজে ওঠার পর তাকে আর্টস নিয়ে পড়তে হবে, কারণ এত ভালো রেজাল্ট করার পরেও শুধুমাত্র দৃষ্টিহীন হওয়ার কারণেই কোনো কলেজেই তাকে সায়েন্সে এডমিশন দেবে না। শ্রীকান্ত বলে, চোখে দেখতে না পেলে সায়েন্স নিয়ে পড়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমি তো কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হব। এবার শ্রীকান্ত দেবিকা ম্যামকে সাথে নিয়ে গিয়ে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরেই একটা কেস করে দেয়, যাতে দৃষ্টিশক্তিহীন স্টুডেন্টরাও কলেজে সায়েন্সে ভর্তি হতে পারে। কেসের প্রথম শুনানির দিন প্রতিপক্ষের উকিল বলে, একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তির পক্ষে কোনোভাবেই সায়েন্সে পড়াশোনা করা সম্ভবই না, কারণ নিউটন যদি অন্ধ হতো সে তো গাছ থেকে আপেল পড়তে দেখতে পেত না, আর গ্র্যাভিটিও আবিষ্কার হতো না। তখন শ্রীকান্ত তার ওয়াকিং স্টিকটা টেবিল থেকে নিচে ফেলে দেয়। এরপর সে স্টিকটা নিচে কত বেগে পড়েছে আর পড়তে কতটুকু সময় লেগেছে সবকিছু মুখে মুখে হিসাব করে বলে দেয়। শ্রীকান্ত জাজকে বলে, নিউটনের আগেও তো কত মানুষ গাছ থেকে আপেল পড়তে দেখেছে, কিন্তু নিউটনের আগে তো কেউই গ্র্যাভিটি আবিষ্কার করতে পারেনি। আসলে গ্র্যাভিটি চোখে দেখা যায় না, সেটা অনুভব করতে হয়। আর কোনো কিছু আবিষ্কার করতে গেলে শুধু চোখে দেখলেই হয় না, সেটা নিয়ে চিন্তাও করতে হয়। শ্রীকান্তের এমন যুক্তি শুনে প্রতিপক্ষ উকিল তো আর কিছুই বলতে পারে না।
তাই জাজ শ্রীকান্তের করা কেসটাকে আদালতে একসেপ্ট করে। এরপর জাজ পরবর্তী শুনানিতে শ্রীকান্ত যে কলেজে ভর্তি হতে চায় সেই কলেজের প্রিন্সিপালকেও আদালতে উপস্থিত হওয়ার কথা বলে। এদিকে দেবিকা ম্যাম ক্লাস 11-এর বইগুলো পড়ে পড়াগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে শ্রীকান্তকে এনে দেয়। দেবিকা ম্যাম বলে 6 মাস ধরে কেস চলছে, এদিকে কলেজে মিড টার্মও শুরু হয়ে গেছে, তাই তুমি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও বা না পাও, জ্ঞান কখনো বৃথা যায় না। পরে শুনানির দিন কোর্টে কলেজের প্রিন্সিপাল এসে শ্রীকান্তকে একটা বই দিয়ে বলে, আমরা কলেজে বাকি স্টুডেন্টদের এই বইটাই পড়াই, তুমি কি এই বইটা পড়তে পারবে? তখন শ্রীকান্ত তার একটা ব্রেল বই প্রিন্সিপালকে দিয়ে বলে, আপনি কি এই বইটা পড়তে পারবেন? প্রিন্সিপাল বলে, এটা তো ব্রেইলে লেখা, এটা আমি কেন, কোর্টে থাকা কেউই পড়তে পারবে না। তখন শ্রীকান্ত বলে, একবার ভাবুন তো, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যদি আমার মতো কোনো দৃষ্টিহীন ব্যক্তি বানাতো, তাহলে তো যারা চোখে দেখতে পায় তারা কোনোদিনও পড়াশোনাই করতে পারত না। আমি বলছি না আপনি শুধুমাত্র আমার জন্য আপনার কলেজের সিস্টেম পরিবর্তন করুন, আমি শুধু চাই আপনি আমাকেও আপনার কলেজের সিস্টেমের একটা অংশ করে নিন। শ্রীকান্তের এমন কথা শুনে কলেজ প্রিন্সিপালের কাছে তো বলার মতো আর কিছুই ছিল না। এবার কোর্টও শ্রীকান্তের পক্ষেই এই কেসের রায় দেয়। শ্রীকান্ত তার পছন্দমতো কলেজেই ক্লাস 11-এ ভর্তি হওয়ার সুযোগও পেয়েছে। সেই কলেজে অন্য স্বাভাবিক স্টুডেন্টদের সাথেই লেখাপড়া করে শ্রীকান্ত তার ক্লাস 12-এর বোর্ড এক্সামও কমপ্লিট করে। 12-এর বোর্ড এক্সামে শ্রীকান্ত 98% মার্ক নিয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। সে দেবিকা ম্যামকে নিয়ে রেজাল্ট জানানোর জন্য তার কেসের জাজের কাছে যায়। জাজও শ্রীকান্তের এমন ব্রিলিয়ান্ট রেজাল্ট দেখে খুব খুশি হয়। দেবিকা ম্যাম জাজকে বলে, শ্রীকান্তের এই কেসের জন্য এখন অন্যান্য দৃষ্টিহীন স্টুডেন্টরাও সায়েন্স নিয়ে পড়ার পারমিশন পেয়েছে। এরপর শ্রীকান্ত জাজের কাছ থেকেই লিড ইন্ডিয়া মুভমেন্ট নামে একটা প্রোগ্রামের কথা জানতে পারে। বিখ্যাত সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালামই এই প্রোগ্রামটা শুরু করেছে। লিড ইন্ডিয়া মুভমেন্টের কথা শুনে শ্রীকান্ত তো এই প্রোগ্রামে যেতে চায়। তবে সেই প্রোগ্রামের সব সিট আগে থেকে বুক হয়ে গেলেও জাজ বিশেষ করে শ্রীকান্তের জন্য একটা সিট ম্যানেজ করে দেয়। এরপর প্রোগ্রামের দিন দেখা যায় এপিজে আব্দুল কালাম উপস্থিত সব স্টুডেন্টদের এইম ইন লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন। বাকি সব স্টুডেন্টরা বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আর কেউ বিজনেসম্যান হতে চায়, কিন্তু শ্রীকান্ত বলে সে ইন্ডিয়ার প্রথম দৃষ্টিহীন প্রধানমন্ত্রী হতে চায়। শ্রীকান্তের এমন কনফিডেন্স দেখে এপিজে আব্দুল কালামও তো বেশ প্রভাবিত হয়। তিনি শ্রীকান্তকে বলেন, তুমি যদি তোমার লক্ষ্য স্থির রেখে কাজ করে যাও তাহলে নিশ্চয়ই একদিন তুমি সফল হবে। এরপর দেখা যায় পুরো কলেজের মধ্যে টপ করার জন্য কলেজ থেকেই শ্রীকান্তকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে শ্রীকান্ত প্রিন্সিপালকে বলে, আমি আজ যা কিছু করতে পেরেছি সব আমার দেবিকা ম্যামের জন্য, তাই এই সম্মাননা আমার বদলে দেবিকা ম্যামকে দিন। প্রিন্সিপালও শ্রীকান্তের কথা অনুযায়ী কলেজের সবার সামনে দেবিকা ম্যামকে সম্মান জানায়। কলেজ শেষ হওয়ার পর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে শ্রীকান্ত যতটুকু ফাঁকা সময় পেয়েছে সেই সময় সে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে গিয়ে যোগ দেয়। এই ক্রিকেট অ্যাসোসিয়েশনে দৃষ্টিহীন ছেলেদের ক্রিকেট খেলা শেখানো হয়। শ্রীকান্ত তো ছোটবেলা থেকেই খেলাধুলায় অনেক পারদর্শী, তাই সে এখন ট্রেনিং কোচের আন্ডারে খেলে খুব ভালো পারফর্ম করছে। এরপর একদিন শ্রীকান্ত গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। বাসে তার গ্রামের স্কুলের এক ক্লাসমেটের সাথে দেখা হয়ে যায় যে তাকে ছোটবেলায় অনেক বুলি করত। সেই ছেলেটা শ্রীকান্তকে দেখে খোঁচা দিয়ে বলে, তুই এখন হায়দ্রাবাদের কোন জায়গায় বসে ভিক্ষে করিস? তবে শ্রীকান্ত তার কোনো কথাই খুব একটা পাত্তা দেয় না। বাড়ি ফিরে শ্রীকান্ত তার বাবাকে বলে, ভিজুয়ালি ইম্পেয়ারদের জন্য যে ন্যাশনাল টিম আছে সেখানে শ্রীকান্তের সিলেকশন হয়ে গেছে, তাই এবার শ্রীকান্ত ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ক্রিকেট খেলবে। শ্রীকান্তের বাবার তো স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে। বাবার স্বপ্নকে পূরণ করতে পেরেছে দেখে শ্রীকান্তের বাবা তো খুব খুশি হয়ে তাকে ধরেই নাচতে শুরু করে। আর বাবা ও ছেলের এমন আনন্দ দেখে শ্রীকান্তের মায়ের চোখেও খুশিতে জল চলে আসে। শ্রীকান্ত গ্রামে তার পরিবারের সাথে কিছুদিন সময় কাটিয়ে আবার হায়দ্রাবাদে ফিরে আসে। এরপর একদিন দেবিকা ম্যাম তাকে কল করে বলে, শ্রীকান্ত দৃষ্টিহীন বলে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেই তাকে এডমিশন দেবে না। ম্যাম বলে, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, আমাদের মনে হয় আগের মতো আবার কোর্টেই যেতে হবে। তখন শ্রীকান্ত বলে, বারবার কোর্টে যেতে আমার ভালোই লাগছে না, সব এডুকেশন সিস্টেম বদলানোর দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি? দেবিকা ম্যাম বলে, তাহলে আমাদের কাছে আর একটাই উপায় আছে, আমরা দেশের বাইরে যে কোনো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি। তোমার 12-এর বোর্ড রেজাল্ট তো অনেক ভালো, তাই আমার বিশ্বাস যে কোনো ভালো ইউনিভার্সিটিতে তুমি ভর্তির সুযোগ অবশ্যই পাবে।
তবে সেক্ষেত্রে তুমি ন্যাশনাল টিমের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। শ্রীকান্ত বলে, ক্রিকেট খেলার থেকেও আমার কাছে বড় বিষয় হলো আমি কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই। তাই শ্রীকান্তের কথা মতো দেবিকা ম্যাম কয়েকটা ভালো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তার হয়ে অ্যাপ্লাই করে। সে আমেরিকার 4টা বড় ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপে পড়ার সুযোগও পেয়ে যায়। এবার আমেরিকা যাওয়ার খরচ জোগাড় করার জন্য দেবিকা ম্যাম শ্রীকান্তকে নিয়ে একটা অনেক বড় কোম্পানির সিইওর কাছে আসে। সেই কোম্পানির সিইও শ্রীকান্তের স্ট্রাগল আর ভালো রেজাল্টের কথা শুনে তাকে আমেরিকা যাওয়ার জন্য স্পন্সর করতে রাজি হয়ে যায়। এবার শ্রীকান্ত আমেরিকার MIT ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করার জন্য একেবারে তৈরি। ফ্লাইটে ওঠার আগে সে কম্পিউটারে ভালো করে তার সিট প্ল্যানিংটা শুনে নেয়। এরপর যাওয়ার দিন সে দেবিকা ম্যামকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। শ্রীকান্ত চলে যাচ্ছে তাই দেবিকা ম্যাম অনেক ইমোশনাল হয়ে পড়ে। দেবিকা ম্যামকে বাই বলে শ্রীকান্ত এয়ারপোর্টের ভেতরে চলে আসে। কিন্তু চেক ইনের সময় এয়ারপোর্টের সিকিউরিটি তাকে ফ্লাইটে ওঠার পারমিশনই দেয় না, কারণ দৃষ্টিহীন ব্যক্তির সাথে কেউ না থাকলে সে একা একা ট্রাভেল করতে পারবে না। শ্রীকান্ত এয়ারপোর্টের সিকিউরিটিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছে না। তাই সে হতাশ হয়ে ওয়েটিং এরিয়াতে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর শ্রীকান্তের মাথায় একটা বুদ্ধি আসে। সে সিকিউরিটি হেডকে ডেকে বলে, আমি অনলাইনে ফ্লাইটের সিট প্ল্যানিং ভালোভাবে দেখে নিয়েছি, আমার ফ্লাইটে উঠতে কোনো সমস্যা হবে না। এরপর অনেক রিকোয়েস্ট করার পর শেষ পর্যন্ত এয়ারপোর্ট সিকিউরিটি শ্রীকান্তকে ফ্লাইটে ওঠার পারমিশন দেয়। শ্রীকান্ত ভালোভাবেই আমেরিকা পৌঁছে যায়। ইউনিভার্সিটির প্রথম দিনই প্রফেসর তাকে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের ব্রেইলে লেখা বই দেয়। ইউনিভার্সিটিতে শ্রীকান্ত নতুন অনেক বন্ধুও বানিয়ে ফেলেছে। এখন সে তার বুদ্ধি দিয়ে সব কাজ একা একাই করতে পারে। সে আমেরিকায় রীতিমতো তার বেস্ট লাইফ কাটাচ্ছে। এখানে কেউ তাকে দৃষ্টিহীন বলে আর বুলি করে না। উল্টো তার কোনো সাহায্যের প্রয়োজন হলে আশেপাশে সবাই তাকে অনেক হেল্প করে। শ্রীকান্ত এখানে ক্রিকেটের মতো বেসবল খেলা শুরু করে আর সে একটা ওয়ার্ল্ড রেকর্ডও বানিয়ে ফেলেছে। এই কারণে সব ইন্টারন্যাশনাল ম্যাগাজিন কভারে তার ছবিও ছাপানো হয়। এদিকে হায়দ্রাবাদে সোয়াতি নামে একজন মেডিকেল স্টুডেন্ট ম্যাগাজিন কভারে শ্রীকান্তের ছবি দেখে শ্রীকান্তের জীবন যুদ্ধের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। সোয়াতি শ্রীকান্তকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর একটা ভয়েস SMS-ও দেয়। শ্রীকান্ত এই প্রথমবার কোনো মেয়ের থেকে SMS পেয়ে মনে মনে খুব খুশি হয়। সে বারবার সোয়াতির পাঠানো ভয়েস মেসেজটা শুনতে থাকে। সেও উল্টো সোয়াতিকে মেসেজের রিপ্লাই করে। এভাবেই ভয়েস মেসেজে কথা বলতে বলতে শ্রীকান্ত ও স্বাতী দুজনেই ভালো বন্ধু হয়ে ওঠে। দেখতে দেখতে শ্রীকান্ত MIT থেকে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে ফেলে। এদিকে স্বাতী তাকে জানায় সেও তার MD ডিগ্রির জন্য আমেরিকা আসছে। এই খবরটা শুনে তো শ্রীকান্ত খুবই খুশি হয়। স্বাতী আমেরিকায় এসেই শ্রীকান্তের সাথে দেখা করতে আসে। তারা দুজনে অনেক সুন্দর একটা লং ড্রাইভে যায়। দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায় আর অনেক মজা করে। এইভাবেই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। একদিন দেবিকা ম্যাম শ্রীকান্তকে কল করে তার কনভোকেশনের জন্য কংগ্রাচুলেশনস জানায়। শ্রীকান্ত ম্যামকে বলে সে অলরেডি অনেকগুলো জব অফার পেয়েছে। তার ভালো একটা জব হয়ে গেলেই সে দেবিকা ম্যামকেও তার কাছেই নিয়ে আসবে। তবে এই কথা শুনে দেবিকা ম্যামের মনটা অনেক খারাপ হয়ে যায়। ম্যাম বলে, আমি তো ভাবলাম তুমি পড়াশোনা শেষ করে আবার ইন্ডিয়া ফিরে আসবে। শ্রীকান্ত বলে, ইন্ডিয়ার কেউ তো আমাকে চায় না ম্যাম। আমি ফিরে গেলে এখনো কোনো ভালো জবের সুযোগই পাবো না। আমেরিকাতেই আমি আমার সবথেকে ভালো সময় কাটিয়েছি। তাই আমি বাকি জীবনটা এখানেই থাকতে চাই। শ্রীকান্তের এমন কথা শুনে সোয়াতি তাকে বলে, আমার মনে হয় তোমার ইন্ডিয়া ফিরে যাওয়া উচিত। তুমি যেভাবে নিজের জন্য লড়াই করেছ, একবার ভেবে দেখো দেশে ফিরে গিয়ে তুমি আরও অনেক দৃষ্টিহীনদের সাহায্য করতে পারবে। তুমি বাকিদের জন্য অনেক বড় ইন্সপিরেশন। তোমার কেসের জন্যই এখন অনেকে সায়েন্স নিয়ে পড়তে পারছে। তাই দেশে ফিরে গিয়ে তোমার মতো বাকি সবাইকে সাহায্য করো। শুধুমাত্র তুমি তাদের জীবন বদলে দিতে পারবে। সোয়াতির কথা শুনে শ্রীকান্ত বুঝতে পারে সে ইচ্ছে করলে তারই মতো অন্য দৃষ্টিহীনদের জন্য অনেক কিছু করতে পারে। তাই সে আবারও হায়দ্রাবাদে ফিরে আসে। শ্রীকান্ত আর দেবিকা ম্যাম মিলে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলার প্ল্যান করে। কিন্তু তারা যেখানেই বাড়ি ভাড়া নিতে চায় সেখানেই আগে সিকিউরিটি হিসেবে অনেক বেশি টাকা চেয়ে বসে। তাই দেবিকা ম্যাম বলে তারা ম্যামের বাড়ির ছাদেই ট্রেনিং সেন্টারটা খুলবে। এরপরেই তারা দুজনে মিলে ছাদের উপরেই শ্রীদেবী নামে কম্পিউটার ট্রেনিং সেন্টার ওপেন করে। অনেক দৃষ্টিহীন ছেলেমেয়েরা তাদের কম্পিউটার সেন্টারে ট্রেনিংও করতে আসে। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন দেবিকা ম্যাম শ্রীকান্তকে বলে, ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করেছে আর এখন কম্পিউটারও শিখছে।
কিন্তু ইন্ডিয়াতে কেউ তাদের কোনো চাকরি দিতে চায় না। শ্রীকান্ত বলে, কেউ চাকরি না দিলে আমরা নিজেরাই চাকরি বানাবো। দেবিকা ম্যাম জিজ্ঞেস করে, চাকরি বানাবো মানে? শ্রীকান্ত বলে, আমরা রিসাইকেল পেপার ব্যাগ বানানোর বিজনেস শুরু করব। সে বিজনেসের ইনভেস্টর খোঁজার জন্য অনেক কোম্পানিতে যায়, কিন্তু কেউই তাকে টাকা দিতে রাজি হয় না। কেউ তার বিজনেস প্রেজেন্টেশনের মাঝে থেকে উঠে চলে যায়, আবার কেউ তাকে কাচরা বলে বাইরে বের করে দেয়। একদিন শ্রীকান্ত স্যার এপিজে আব্দুল কালামের একটা সমাবেশে আসে। এপিজে আব্দুল কালাম শ্রীকান্তকে দেখে সবার সামনে তার অনেক প্রশংসা করে। স্যার বলে, শ্রীকান্ত হলো আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন। কিন্তু শ্রীকান্ত খুব মন খারাপ করে স্যারকে বলে, আমি কোনো ইন্সপিরেশন নই, আমি তো হলাম একটা কাচরা। শ্রীকান্তের থেকে সব কথা শুনে স্যার বলেন, কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু আমি জানি তুমি পারবে। আমি তোমার বিজনেসে ইনভেস্ট করব। যদিও আমার সামান্য বেতনের টাকা থেকে তোমাকে খুব বেশি সাহায্য করতে পারবো না, তবে এই টাকা দিয়ে তুমি তোমার বিজনেসটা শুরু করতে পারবে। এপিজে আব্দুল কালাম শ্রীকান্তকে 25 লক্ষ টাকা দেয়, যেটা দিয়ে সে তার বিজনেসটা শুরু করে। কিন্তু বিজনেস আরও বড় করার জন্য তার আরেকজন ইনভেস্টর প্রয়োজন। তাই সে একজন বড় ইনভেস্টর রবি মান্থার কাছে আসে। রবির কাছে পুরনো জিনিস রিসাইকেল করে পেপার বানানোটা খুব একটা ইনোভেটিভ কিছু মনেই হয় না। তখন শ্রীকান্ত বলে, কিন্তু আমার কোম্পানিতে এপিজে আব্দুল কালাম স্যার আগেই ইনভেস্টমেন্ট করেছেন। এপিজে আব্দুল কালামের মতো মানুষ যেখানে ইনভেস্ট করেছে সেখানে তো বলার মতো আর কিছুই থাকে না। তাই রবি শ্রীকান্তের বিজনেসে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। রবির হেল্প নিয়ে শ্রীকান্ত একটা ফ্যাক্টরি কিনে সেখানে সব প্রয়োজনীয় মেশিন সেট আপ করে। তবে রবি শ্রীকান্তকে জিজ্ঞেস করে, অনেকে ফিজিক্যালি ডিসেবলড মানুষদের নিয়ে কাজ করিয়ে শুধু চ্যারিটি করে, তাহলে তুমি কিভাবে এটাকে একটা বিজনেস বানাবে? শ্রীকান্ত বলে, আমি কারো জন্যই চ্যারিটি খুলছি না, ডিসেবলড লোকেদের কাজের ট্রেনিং দিয়ে তাদের মেইনস্ট্রিম ওয়ার্কফোর্সে যোগ করতে চাই। আর ইন্ডিয়াতে রিসাইকেল প্যাকেজিংয়ের মার্কেট খুব দ্রুত বড় হচ্ছে, কিন্তু কোনো বড় সাপ্লায়ার নেই। আমি আমার কোম্পানিকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাব। শ্রীকান্তের এমন বিজনেস প্ল্যান আর ভিশন শুনে রবি তার কোম্পানিতে 8 কোটি টাকা ইনভেস্ট করে। শ্রীকান্ত তার বিজনেসের নাম দেয় বোলান্ড ইন্ডাস্ট্রিজ। সে তার বাবা মাকে দিয়ে ফ্যাক্টরির উদ্বোধন করে। দেবিকা ম্যাম তাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে সব ফিজিক্যালি ডিসেবলড মানুষদের ফ্যাক্টরিতে এনে কাজ দেয়। মানুষদের ফেলে দেয়া ময়লা আবর্জনা রিসাইকেল জিনিস থেকে ফ্যাক্টরিতে পেপার বানানো শুরু হয়। কিছুদিনের মধ্যেই তাদের কাছে প্রথম অর্ডারও চলে আসে। প্রথম অর্ডার পাওয়ার পর শ্রীকান্ত, দেবিকা ম্যাম, রবি ও বাকি সবার তো খুশি যেন আর ধরেই না। সবাই মিলে খুশিতে নাচতে শুরু করে দেয়। ফ্যাক্টরিতে প্রথম অর্ডারের কাজ পুরোদমে শুরু হয়ে যায়। তবে একদিন হঠাৎ করেই ফ্যাক্টরি ইলেকট্রিসিটি চলে যায় আর সব কাজ বন্ধ হয়ে যায়। শ্রীকান্ত আর রবি ইলেকট্রিসিটি অফিসে গিয়ে জানতে পারে গত 2 বছর ধরে ফ্যাক্টরি কারেন্ট বিল জমা হয়ে আছে, তাই ইলেকট্রিসিটি কানেকশন কেটে দেওয়া হয়েছে। এবার তাদের আগে 1,72,00,000 টাকার বিল পরিশোধ করতে হবে। শ্রীকান্ত ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে যাতে তাদের ফ্যাক্টরিটা চালু করার পারমিশন দেওয়া হয়, আর সে 1 বছরের মধ্যেই তার বিজনেসের প্রফিট থেকে পুরো ইলেকট্রিসিটি বিল পরিশোধ করে দেবে। শ্রীকান্তের অনেক রিকোয়েস্ট করার পর তার ফ্যাক্টরি ইলেকট্রিসিটি আবার চালু করা হয়। শ্রীকান্ত তার ফ্যাক্টরিতে বাকিদের মতোই ওয়ার্কার হিসেবে কাজ করে। শ্রীকান্তের বুদ্ধি ও সবার পরিশ্রমের কারণে কয়েক বছরের মধ্যেই বোলান্ড ইন্ডাস্ট্রিজ অনেক বেশি গ্রো করে আর তাদের কোম্পানি অনেক প্রফিটও বানায়। তবে তাদের কোম্পানি যতই ফেমাস হতে শুরু করে, সবাই তো শুধুমাত্র রবিকেই কোম্পানির সাকসেসের ক্রেডিট দেয়। কিন্তু শ্রীকান্তের এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। সে মনে মনে ভাবছে, বিজনেস আইডিয়া আমি দিলাম, সব পরিশ্রম আমি করলাম, তবে রবি শুধুমাত্র টাকা দিয়েই তার সব ক্রেডিট নিয়ে গেল। তাই সে মনে মনে রবিকে অনেক হিংসা করতে শুরু করে। একদিন বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের কথা শুনে শ্রীকান্ত বলে, আমিও একদিন এই অ্যাওয়ার্ডটা পাবো। এটা শুনে রবি বলে, এই অ্যাওয়ার্ডটা অনেক বড় বড় বিজনেসম্যানদের দেয়া হয়, আমাদের বিজনেসটা তো এখনো অনেক ছোট, তাই তুমি এখনই এত বড় স্বপ্ন দেখো না। কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য শ্রীকান্তের তো জেদ চেপে গেছে। তাই সে তার বিজনেসকে বড় করার জন্য রবির অমতেই 6 কোটি টাকা দিয়ে আরেকটা ফ্যাক্টরি কিনে ফেলে। তারা নতুন ফ্যাক্টরির মালিককে বলে 6 মাসের মধ্যে পুরো টাকা তারা পরিশোধ করে দেবে। তবে দিনে দিনে দেখা যায় শ্রীকান্তের আচার ব্যবহার অনেক বদলে যাচ্ছে। সে নিজেকে বাকি সবার থেকে অনেক সুপিরিয়র ভাবতে শুরু করে। তাই সে এখন বিজনেসে সব ডিসিশন একা একাই নিয়ে নেয়। এমনকি সে দেবিকা ম্যাম ও রবির সাথে ঠিকভাবে কথাই বলে না।
শ্রীকান্ত মনে মনে ভাবে এখন সে সবকিছু একা একাই করতে পারবে আর তার অন্য কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। সে ওই বিজনেস অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সে ভেবেছে ওই অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেই তার অনেক বড় নাম ডাক হবে আর সবাই তাকে অনেক বড় বিজনেসম্যান মনে করবে। তাই তার বিজনেসটাকে আরও বড় করার জন্য শ্রীকান্ত এবার পলিটিক্সে ঢুকে পড়ে। সেই এলাকার এমএলএও শ্রীকান্তকে তাদের পার্টির টিকিট দিতে চায়, কারণ শ্রীকান্তকে ব্যবহার করে তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক সিম্পেথি পেতে পারবে। তবে দেবিকা ম্যাম আগে থেকেই এই সব কিছু বুঝতে পেরে শ্রীকান্তকে পলিটিক্সে যাওয়ার জন্য নিষেধ করে। কিন্তু শ্রীকান্ত ততদিনে তার অহংকারে ডুবে গেছে। তাই সে দেবিকা ম্যামকে বলে, আমি কি করব না করব সেটা আপনার বলার দরকার নেই। দেবিকা ম্যামকে অনেক অপমান করে শ্রীকান্ত পার্টির অফিসে চলে আসে। কিন্তু পার্টি অফিসে এসে সে বুঝতে পারে এমএলএ তাকে দেখিয়ে সাধারণ মানুষের সিম্পেথি আদায় করতে চায় আর সেই সিম্পেথি দিয়েই ইলেকশন জিততে চায়। শুধুমাত্র সিম্পেথি আদায় করার জন্যই এমএলএ তাকে পার্টির টিকিট দিয়েছে। এবার শ্রীকান্ত তার ভুলটা বুঝতে পারে আর সে পার্টি অফিস থেকে বেরিয়ে আসে। সে সোজা দেবিকা ম্যামের কাছে এসে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায় আর দেবিকা ম্যামও তাকে ক্ষমা করে দেয়। এরপর শ্রীকান্ত রবির কাছে গিয়ে তার কাছেও ক্ষমা চায়। রবিও শ্রীকান্তের সব ভুল ক্ষমা করে দিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই মিলে অনেক পরিশ্রম করে ৬ মাসের মধ্যে নতুন ফ্যাক্টরির টাকাটাও পরিশোধ করে দেয়। তাদের সবার অক্লান্ত পরিশ্রমের কারণে কয়েক বছরের মধ্যেই বোলান্ড ইন্ডাস্ট্রিজ অনেক বড় একটা কোম্পানি হয়ে ওঠে। কয়েক বছর পরেই শ্রীকান্তকেও স্পেশাল ক্যাটাগরিতে সেই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডটাও দেয়া হয়। অ্যাওয়ার্ড নেওয়ার পর শ্রীকান্ত সবার সামনে খুব সুন্দর একটা স্পিচ দেয়। সে বলে, আমরা কোনো অন্ধ মানুষকে দেখলেই মনে করি আহারে বেচারা, কিন্তু এখন থেকে আপনারা আমাদেরকে বেচারা ভাবা বন্ধ করুন। আমরাও যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারি, তাই আমাদের একটাবার সুযোগ দিয়েই দেখুন। এরপর শ্রীকান্ত বলে সেই স্পেশাল ক্যাটাগরির অ্যাওয়ার্ডটা নিতে পারবে না। যদি তাকে কোনোদিন নর্মাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেদিনই সে এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করবে। শ্রীকান্তের এমন স্পিচ শুনে সেখানে উপস্থিত সবাই অনেক ইন্সপায়ার্ড হয়। সেখানে থাকা অনেক বড় বড় বিজনেসম্যানরাও তার জন্য হাততালি দেয়। আর এটা দেখিয়ে এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।